বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপু, আমি কাল চলে যাব রে। এসেছিলাম তোর এই হাসিটা দেখার জন্য, আর এই নে তোর উপহার। বিন্দুর কি হলো কে জানে, বাচ্চাদের মতো কাঁদতে লাগলো সে। দাদাজান, জ্যোতি সবাই তাকে সান্ত্বনা দিল, শুভেচ্ছা জানালো, অর্ঘ্য উপহার দিল। ঘণ্টাখানেক পর সবাই নিচে চলে গেলে নক্ষত্র এগিয়ে এলো বিন্দুর কাছে, গলায় সরু চেইন পরিয়ে দিতে দিতে বলল, মেয়েদের এসব গয়না আমার বেশ আসক্তি, সারা জীবন এভাবেই দিয়ে যাব। বিরক্ত হলেও কিছু করার নেই। আপনি তো সুপুরুষ, তাহলে কেন আমার মতো এত কালো মেয়েকে আপন করে নিলেন? নক্ষত্রের অস্তিত্ব তো আলোতে নয়, অন্ধকারে। বিন্দুর মতো ছোট নক্ষত্র রাতের অন্ধকারে মিটমিটি আলো দেয়। প্রতি উত্তরে বিন্দু কোনো জবাব দিল না। শক্ত হাতে নক্ষত্রের ডান হাত আঁকড়ে ধরল, এই জন্য বড্ড ভরসার হাত। এই হাতেই নিজের ভবিষ্যৎ বিনা সংকোচে তুলে দেওয়া যায়। তাদের পাশের বিল্ডিংয়ের জানালা থেকে তখন এক মা ছায়ামূর্তি চুপচাপ সরে এলো চলে মুখ বুজে দিল বালিশের পেটে। মেয়ের রুমের দরজায় দাঁড়িয়ে ইতিয়ারা বেগম বললেন, পুত্র কুপুত্র হয়, কিন্তু মাঝে মধ্যে সন্তানের সুখের জন্য মাকেও কুমাতা হতে হয়। আমি না হয় সেই কুমাতাই হলাম। মায়ের ঘরে কোনোদিন স্বামী দেখো নাই? এভাবে তাকিয়ে আছো যে? এত বেহায়া কেমন মেয়ে তুমি? ইতিয়ারা বেগমের কথায় লজ্জায় মুখ নামিয়ে নিল বিন্দু। মুখে জমেছে লজ্জা এবং চোখের ধারায় চিকচিক করছে। মাথা নিচু করে বিন্দু ঘরে চলে গেল। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল, যেখান থেকে দেখা যাচ্ছিল নক্ষত্রকে। সবেমাত্র সে বেরিয়েছে অফিসে যাবে বলে। বিন্দু প্রতিদিন এখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকে যতক্ষণ নক্ষত্রকে দেখা যায়। আজ সেখানেই দাঁড়িয়েছিল, তখন ইতিয়ারা বেগম এসে কথাগুলো বললেন, শোন, এই মেয়েকে ভাঙা খুব কষ্ট হবে না। যখন কাউকে একদম নড়বড়ে করতে চাইবি, তার শক্তি কোথা থেকে আসছে সেটাই দেখবি, আঘাত সেখানেই করবি, ব্যাস। ইতিয়ারা বেগম কথা শেষ করে মুখে পান গুঁজে দিলেন। তার কপাল সত্যিই ভালো। না হলে কি ছোটবেলার সেই কথা রাখার জন্য কেউ বিবাহিত পুরুষের কাছে মেয়ে দিতে পারে? পাক্কা সই হতে হয়। ইতিয়ারা বেগম তার কথা রাখছে। সে বেআইন বানাবে রেহানা বেগমকে। এখন রেহানা বেগমকে রাজি করাতে হবে তার শ্বশুরকে। বিন্দুকে ডিভোর্স দেওয়ার পর অবশ্যই আর কোনো সমস্যা থাকবে না। স্বস্তির নিঃশ্বাস ফেললেন রেহানা বেগম। চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিয়ে পুনরায় শুরু করলেন গল্প। ঘুমন্ত অর্ঘ্যের দিকে তাকিয়ে আছে জ্যোতি। ঘুমোলে নাকি সবাইকে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু অর্ঘ্যকে লাগছে না। ঘুমের মাঝেও তার কপাল কিছুটা কুঁচকে আছে। শ্বাস পড়ছে খুব ধীরে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জরুরি কোনো কাজ এই মুহূর্তে সে সম্পন্ন করছে। একটু ভুল হলো না। সব শেষ, জ্যোতি এসেছিল অর্ঘ্যকে জাগাতে কফি নিয়ে। তবে কফির কথা সে দিব্যি ভুলে বসেছে। এবার সে দেখছে শুধুই তার অভিরূপ প্রেমিক পুরুষকে। আমার দিকে এত তাকিয়ে থাকিস, তোর চোখ ক্লান্ত হয় না? হঠাৎ অর্ঘ্যের এমন কথায় ভীষণভাবে চমকে যায় জ্যোতি। দ্রুত উঠে বসতে চাইলে হাত লেগে কফি পড়ে গেল। জ্যোতি ভীষণ ভয় পেয়েছে। অর্ঘ্য উঠে বসে জ্যোতির নাক টেনে বলল, মোটেই না। তাহলে সেদিন কনেকে ওইভাবে কেন বললি? অর্ঘ্য থেকে সরে এসে জ্যোতি বলল, আমি তোমার কাছে বড্ড বেশি, তাই না? খুব জ্বালাতন করে? তাই রইল কসম, তোমার প্রতি আমার প্রণয়ে ফিরব না তোমার নীড়ে যতক্ষণ না তুমি ডাকবে। এর পূর্বে যদি মৃত্যু হয় তো মৃত্যুই সই, তবুও তুমি ভালো থাকো। গটগট করে জ্যোতি অর্ঘ্যের রুম থেকে বেরিয়ে চলে গেল। সারাদিন আর তাকে বাইরে দেখা গেল না। বিকেলবেলা বিন্দু ঘুমিয়েছিল। হঠাৎ অনুভব হলো পেটের মধ্যে কিছু একটা ঠোকরাচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখলো তার পেটের উপরে একটা পাখি খুব যত্ন সহকারে খাবার খাচ্ছে। নাভির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাখির দানা। বিন্দু চিৎকার করবে ঠিক সে সময় নক্ষত্র বলল, প্রচুর খাবারের বাটি পাচ্ছিলাম না তাই। আমার পেট আপনার কাছে পাখির খাবারের বাটির সমতুল্য? ওয়েট ওয়েট, এত রাগ করার কি আছে? নড়বে না ও, কিন্তু আরো জোরে চল বসাবে। আপনি এটাকে সরান, আমার ভয় লাগতেছে। খাওয়া শেষ হোক। আমি কিন্তু রেগে যাচ্ছি।
সত্যি? আপনার কি কোনো সন্দেহ আছে? না, তবে স্ত্রীদের রাগ খুবই মারাত্মক। জানো, গিনিস বুকে একটা খুনের কথা বলা আছে, যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় লোকটা হুট করে বলে সে অন্য মেয়েকে নিয়ে সংসার পাতবে। তখন স্ত্রী রাগের বশে 10 তলার উপর থেকে নিজেকে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত লোকটি তখন বাসা থেকে বের হয়েছিল এবং মহিলা পড়লো তো পড়লোই, লোকের উপরে পড়লো। মহিলার সৌভাগ্য সে বেঁচে গেল, অথচ তার স্বামী, যার মৃত্যুর কোনো কথাই নেই, সে মারা গেল। স্ত্রীদের রাগ যে ভয়াবহ, এটা তার একটি প্রমাণ মাত্র। আপনি কি এটাকে সরাবেন? এবার বিন্দুর গলায় স্বর স্পষ্ট, সত্যিই ভয় পাচ্ছে। নক্ষত্র মুখে শব্দ করতেই পাখিটা উড়ে অন্য জায়গায় বসে। বিন্দুর চোখ থেকে তখন টুকটুক করে জল নেমে এলো। নক্ষত্র পাশে বসে ডান হাতের আজলায় বিন্দুর মুখ নিয়ে নেয়। নক্ষত্রের বৃদ্ধাঙ্গুলি তখন ঘোরাফেরা করছে বিন্দুর ঠোঁটের চারপাশে। প্রাকৃতিক নিয়মেই পর্বতের মাঝে যখন কোনো শব্দের প্রতিধ্বনি হয়, ঠিক তেমনি বারবার প্রতিবার বিন্দুর ওষ্ঠে আঘাত করছে নক্ষত্রের পুরুষালী ঠোঁট। বিন্দু তখন মনে হচ্ছিল হাজারখানেক বিষ পিঁপড়ে কামড়ে ধরছে তার ঠোঁট। কালো, কালুঠি বেগুন, আরও না জানে কত নাম দিয়েছে সমাজ বিন্দুকে। তবে আজ এই অন্ধকার জীবনের মাঝে এক বিন্দু আলোর উৎস নক্ষত্র। নক্ষত্র নামক ব্যক্তিগত মানুষের মাঝে বাধা পড়ে বিন্দুর মতো মেয়েরা। কালো হাতেও মেহেন্দি বানায়, সাদা শাড়িতে তাদের অপরূপ লাগে, চোখে কাজলে তাদের অপরূপ লাগে। কালো মেয়েদের আলাদা রূপ নেই, এদের যা আছে সব বিধাতা প্রদত্ত। সেটাতে বিন্দু নিজেকে পুনরায় আবিষ্কার করলো নক্ষত্রের বেশে। নারী দেহ যেন আদিম প্রকৃতি সৃষ্টির উৎস। এ দেহ থেকেই জগৎ সংসারের সৃষ্টি, চড়াই উতরাই শেষে নিবিড় শান্তি। এই অনুভূতি মাত্রের নাম নক্ষত্র। যুবতী থেকে নারীতে পরিণত হওয়ার অনুভূতির নাম নক্ষত্র। খুব ভোরে বিন্দুর ঘুম ভাঙে। প্রতিদিন নক্ষত্রের সান্নিধ্যে তার কাছে করুণার মনে হতো, তবে আজ ভালোবাসার। রাতভর ঝড় তুফান চলছে, প্রকৃতি আলাদা ভালোবাসায় পূর্ণ। শাওয়ারের পানি শরীরে রাখতে বিন্দু শিরশির করে কেঁপে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে পড়ল সারা শরীরে হালকা লাল দাগগুলো। বিন্দু এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর বিড়বিড় করে বলল, এত সুখ কপালে সইবে তো? সকাল সকাল চায়ের কাপে চুমুক, সাথে চলছে রুদ্র গোস্বামীর অভিযোগ। নেই কবিতার বই। সত্যি কি অভিযোগ নেই? না, আছে। অর্ঘ্যের প্রতি জ্যোতির ভীষণ অভিযোগ। এত অভিযোগ যে জ্যোতি ভুলে যায় কি বলবে। বার দুয়েক কেসে জ্যোতি আবৃত্তি করতে শুরু করলো। তুমি আমার কাছে না থাকলে বুকের ভেতর হুল্লোড় করে ঢুকে যায় এক বিকিরি স্বভাব। মনে হয় এই ঘর আমার নয়, এই আকাশ আমার নয়, রাস্তা মাঠঘাট কোথাও যাবার দ্বারা এই সব কিছু অন্য মানুষের, আমার জন্য কোথাও কিছু নাই। তুমি কাছে না থাকলে 7 জনমের অন্ধকার নিয়ে লাফিয়ে আসে রাত। দিনগুলোকে শূন্য মনে হয় এই বাস্তব জনপদ, এই হকারের মতো চাঁদ। ট্রেন ছেড়ে যাবে প্ল্যাটফর্ম, মানুষের জিজ্ঞাসার শব্দ, এরা সব এক কোণে। তুমি কাছে না থাকলে পা দুটো দাঁড়িয়ে থাকে অনড়, ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে চুপ। বলো তো, এইগুলোর অভাব নিয়ে একটা মানুষ সত্যি করেই কি ভিখিরি হয় না? জ্যোতি আপু, তোমার উচিত আবৃত্তি চালিয়ে যাওয়া। তুমি অনেক সুন্দর আবৃত্তি করো। বিন্দুর দিকে ঘুরে জ্যোতি হাত বাড়িয়ে তাকে তার পাশে বসিয়ে বলল, আর তোমার উচিত এই সুন্দর সুন্দর মেহেদির ডিজাইনগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া। দেখো তো কত সুন্দর করে পারো তুমি, কত সুন্দর আলপনা। আরে এসব কি আর আমাকে মানায়? কেন মানাবে না? আমি ঘর কোনো মানুষ ভাই। তুমি আমার ভাইয়ের এক টুকরো আকাশ, তুমি ঘরে থাকবে। ঠিক সে সময় রুমে প্রবেশ করলো অর্ঘ্য। রুক্ষ মরুভূমি হয়ে আছে তার চেহারা। জ্যোতিকে দেখে হাসি ফুটে ওই সিগারেটে পোড়া ঠোঁটে হাসি লুকিয়ে বলল, বিকেলে ভাবি তোমরা দুজন তৈরি থেকো তো। বিন্দু বলল, আচ্ছা। ভাবি জিজ্ঞাসা করো কোথায় যাওয়া হয়, না জেনে তো আমরা কোথাও যেতে পারি না। দেশের অবস্থা যা তা, আজকাল কাউকে ভরসা করা যাবে না, তাই জিজ্ঞাসা করো কোথায় যাব। অর্ঘ্য খুব শান্ত ভঙ্গিতে হাতের সিগারেট জ্যোতির চায়ের কাপে ডুবিয়ে দিল। তারপর হিসিয়ে বলল,
তোকে বিক্রি করে দিতে যাব, তৈরি থাকিস। প্ল্যান আগে থেকেই ছিল। নক্ষত্র জলদি ফিরে এলো। অর্ঘ্য কাজ শেষে ফিরেছে। জ্যোতি তৈরি, বিন্দু যাবে তৈরি হতে। নক্ষত্র খেতে বসেছে, তাই সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় একটা মেয়ে এসে কোনো কথা না বলে নক্ষত্রের পাশে বসে পড়ে। নক্ষত্রের হাত ধরে তার হাত থেকে ভাতের লোকমা মুখে নিয়ে একগাল হাসি মুখে তাকায়।